ঈদ মোবারক প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমি লিয়ানা শারমিন নিউজ 24 এর ঈদ উল ফিতরের অনুষ্ঠান বিশেষ জনতন্ত্র গণতন্ত্রে। আজ আমাদের বিশেষ টক শোতে আমন্ত্রিত হয়েছেন তিনজন অতিথি। এই তিনজনই এই সময় টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ। আমার ডান থেকে আছেন করবী জাহান নিতু, মাঝে আছেন মুকিত জাকারিয়া, এরপরে আছেন জেবা জান্নাত। কেমন আছেন আপনারা? শুরুতে ঈদ মানে কি, ঈদে কে কি করেন ভাই আগে বলুন। না লেডিস ফার্স্ট। আচ্ছা ঠিক আছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে পরিবার বন্ধু বান্ধব সকলের সাথে কাটানো সুন্দর মুহূর্ত। ঈদের দিন ফ্যামিলির সাথেই সময় কাটানো হয়। সকালবেলা আম্মুর বকা খেয়ে ঘুম থেকে উঠতে হয়, উঠে নিজের ঘর গুছিয়ে শাওয়ার টাওয়ার নিয়ে সুন্দর করে সেজে গুজে আত্মীয় স্বজনের বাসায়, না হয় বাসায় গেস্ট আসে, এই তো এইভাবে করেই পুরো দিনটা ফ্যামিলির সাথে স্পেন্ড করা হয়। আগে প্রশ্ন মুকিত জাকারিয়ার কাছে। না যথারীতি ঈদের জামাত থেকে ফিরে এসে আজকে 2 বছর একটা যে মিস করছি, ভীষণভাবে মিস করছি, সেটা হচ্ছে যে সারা জীবন জন্মের পর থেকে যতদিন ধরে আমার জ্ঞান হয় ততদিন ধরে আমার যে জিনিসটা হয় যে আমার আম্মুর হাতের ফিরনি খাওয়া, মানে ওই সময় সকালবেলা ব্রেকফাস্টে ঈদের দিন একটা স্পেশাল ফিরনি হয়, এটি 2 বছর ধরে পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমার আম্মা চলে গেছে ওখানে। তো ঈদটা আমার কাছে খুব একটা আনন্দ দেয় না 2 বছর ধরে। আগে ভীষণ আনন্দ দিত, অনেক বেশি এনজয় করতাম। সো আমার কাছে ঈদ মজা ছিল ছোটবেলায়, তখন সালামি, সবাইকে সালাম করা, তারপরে সেমাই খাওয়া। আর এখন সালামি সবাইকে দিতে হয়, সালামি দিতে হয়, টু বাস এটা অ্যাকসেপ্ট করা মতো না। বাট এখন সালামি পাই, বাট এখন হয় কি অনলাইনের যুগ, তো সবকিছু অনলাইনে ট্রান্সফার। সো ওই যে আগের মজাটা, সালাম করে টাকা দিত, ওইটা অ্যামাউন্ট হয়তো কম ছিল, বাট মজা ছিল ওটা। না ইন্টারেস্টিং হচ্ছে আগে যেটা হতো ছোটবেলায় আমরা কি করতাম, মামা মামি বা বাবা মা সবাইকে বা বড় বড় দুলাভাই সবাইকে জাস্ট জোর করে সে সালাম দিতাম, দাও বলতো টাকা দাও, উঠতে বলতো দাও। ঈদের প্রশ্ন তো হলো, এবার জানতে চাই অভিনয়ের শুরুতে আসাটা কিভাবে? অভিনয়ের শুরুটা আসলে জার্নিটা এতটা ইজি না আমার জন্য। আমি ঢাকা ইউনিভার্সিটিতে MBA করছি, পড়াশোনার পাশাপাশি অভিনয়টা চালিয়ে যাওয়া ভেরি টাফ। শিডিউল দেওয়া যায় না, কেউ যদি টাইম চায় যে অমুক দিন ফ্রি আছো, ওই অমুক দিন দেখা গেল আমার এক্সাম, আরেক দিন ক্লাস আছে, মানে এরকম করে না মিসম্যাচ হয়ে যায়। তারপরেও আমি সব কিছু মিলিয়ে চেষ্টা করছি ভালো ভালো কাজ করার, ভালো ভালো গল্পের কাজ করার, চরিত্রটাকে ইম্পর্টেন্স দিচ্ছি বেশি। আর শুরুটা বলবো, আমার শুরুটা ফিল্ম থেকে। আমার ফিল্মটা এখনও রিলিজ হয়নি, প্রায় অলমোস্ট আমার শুটিং ডান। তারপরে চিন্তা করলাম যে আমার অভিনয়ের চর্চাটা, যেহেতু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন মানে আগের মতো নেই, অনেক কাজ কমে গেছে। মানে বড় পরিসরে আগে যে মানে হিউজ কাজ হতো, আগে তো নাটক হতো কম, ফিল্ম হতো বেশি, বিষয়টা এমন ছিল। এখন হচ্ছে ফিল্ম একদমই হাতে গোনা কয়েকটা, আর হিউজ নাটক বা ছোট পর্দার কাজগুলো যে হয়। তো আমার অভিনয়টাকে আমি যেহেতু বেশি ফোকাস দিই, যার জন্য আমি আমার বড় ভাইতে আমাকে সাপোর্ট করেছে, মুকিত ভাই আমাকে অনেক সাপোর্ট করেছে, বলেছে যে তুমি অভিনয়ের চর্চাটা চালিয়ে যাও। ভাইয়ের পরামর্শ বা আরও কিছু সিনিয়রদের পরামর্শে আমি তখন ভাবলাম যে আমি ছোট পর্দায় কাজ করব। তারপর আমি ছোট পর্দায় কাজ শুরু করি। তো বেশ এখন ভালো গল্পের কাজ করছি, এই আর কি চেষ্টা করছি এইভাবেই আর কি। আমার ফ্যামিলি থেকে যে খুব বেশি সাপোর্ট দিত বিষয়টা কিন্তু তা না, বাট আমি এখন কিছুটা দেখা গেছে যে রাতে বাসায় ফিরতে দেরি হয়, আম্মু একটু পরপর কল দেয় যে তুমি ঠিক আছো তো, কেন তুমি এগুলা করছো, তোমার করার কি দরকার, মানে এগুলো নানান প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়েছে। বাট এখন কিছুটা স্টেবল। পারমিশনটা পেলেন কিভাবে? আমার ফার্স্ট ছোট পর্দার একটা কাজ যখন রিলিজ হয়, আমি আম্মুকে দেখাই। আম্মু বলে যে দেখি তুমি কি এত অভিনয়, তো এত ফ্যাসিনেশন কেন তোমার? কি? আমি বললাম আম্মু দেখো, এক একজনের এক এক জায়গায় ফ্যাসিনেশন থাকে, আমার অভিনয়টা আমি পছন্দ করি, তুমি একটু দেখো আমি পারি কিনা, আমি যদি পারি প্লিজ আমাকে না করো না, দেখো না কি হয়। তো আম্মু বেশ আমার অভিনয় দেখে বলে এই তুই এগুলো শিখলি কোথা থেকে? আমি তখন বললাম যে আমি জানি না, আমি এই তো হয়ে গেল। পরে বলে আচ্ছা ঠিক আছে। তখন যখন দেখলো যে না তার মেয়ে এটা গ্রো আপ করছে, তখন সে একটু সাপোর্টিভ হলো, বললো আচ্ছা ঠিক আছে, কিন্তু পড়াশোনার ক্ষতি জানি না হয়, বা দেখো তোমার শরীর জানি খারাপ না করে, ওইভাবে সব কিছু মিলিয়েই তুমি চেষ্টা করো সিলেক্টিভ কিছু কাজ করার। মুকিত ভাইয়ের গল্পটা হয়তো দীর্ঘ, গল্পটা জানতে চাই। না ব্যাপারটা ছোট্ট, আমি প্রচুর টেলিভিশনের কথাটা বলেছি, অলরেডি জানে আমি কিভাবে এসেছি।
তো শুধু বলবো যে অভিনয়টা আসলে অনেক কঠিন, পড়াশোনা করে আসা উচিত। যারা আসবে সামনে, আজকে দিন মন খারাপ করে কোনো কথা বলছে না, যারা অভিনয় আসবে শুরুটা কিন্তু এত ইজি না। কারণ অভিনয়টা হচ্ছে একটা ধ্যানের ব্যাপার, একটা শক্ত কঠিন জিনিস, এবং এটা একটা বিশাল, ও ছোট্ট করে বলে দিল, সাধনা ব্যাপার। সত্যি অভিনয়টা একটা সাধনা করে আসা উচিত। আমার মিডিয়াতে আসার কোনো প্রি প্ল্যানিং ছিল না, হুট করেই আসা। সো আমি আগে থেকে গ্রুমিং করেও আসিনি। হ্যাঁ, এটা সত্যি যে অভিনয় করাটা অনেক কঠিন, আর আমি জানি যে অভিনয় আমি অনেক দুর্বল, বাট আই এম ট্রাইং আমার বেস্টটা করার জন্য। আর একটু জানতে চাই যে এই যে শুটিং করছেন, পরিবারকে কিভাবে টাইম দিচ্ছেন? না, এটা তো যে জায়গাটায় থাকবে, যে কাজের সাথে ইনভলভ থাকবে, সে কিন্তু নিজেকে গুছিয়ে না থাকলে, কিন্তু গুছিয়ে না করলে কিন্তু সব কিছু হ্যাপাজার্ড হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ক্লাসিফাই করে করে চলা উচিত। আপনি যদি যে কাজটাই করবেন সেটা ডেডিকেটলি করতে গেলে আপনাকে আগে ছক বেঁধে কাজগুলোকে সব কিছু সমন্বয় করে চলতে হবে। প্রত্যেকটা আপনি যদি অগোছালোভাবে কোনো কিছু করেন, সব কিছু কিন্তু একটা জায়গায় কিন্তু কমপ্যাক্ট পাবেন না। সো আপনাকে একটা কনসেন্ট্রেশন দিতে হবে যে এই কাজটা আমি এইভাবে যদি করি, সেই কাজটা নিয়ে যদি বসে যদি সর্ট আউট করা যায়, তাহলে একটা পর্যায়ে সুন্দর হয়ে আসে। সব দিকে ম্যানেজ করার যে এক্স্যাক্টলি, ম্যানেজ করার দায়িত্বটা। সবার কাছে একটু মজার ছলেই জানতে চাই, যদি অভিনেতা অভিনেত্রী না হতেন তাহলে কি হতেন? আমি ঠিক ওভাবে চিন্তা করে দেখিনি যে আমি কি হতাম, কিন্তু আমার টিচিং প্রফেশনটা খুব ভালো লাগে, হয়তো বা টিচার হতাম এরকম। বাট পড়াশোনা শেষে তো দেখা যাক, কিন্তু নিজেকে এখন অভিনয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে বড় কথা। মুকেশ জাকারিয়ার কাছে জানতে চাই, ড্রাইভার। কেন? কারণ ছোটবেলায় প্রচুর গাড়ি পেতাম, গাড়ি কিনতাম, একদম ছোটবেলায় প্রচুর গাড়ি ভেঙেছি। সো তার ইচ্ছে ছিল ছোটবেলায় যে যখন আস্তে আস্তে লেখাপড়া শুরু করব, যখন ক্লাস 1-এ পড়বো, খুব ইচ্ছে ড্রাইভার হব। তাহলে ট্রেন বা প্লেনের ড্রাইভার না কেন? না, প্লেন ট্রেনের ড্রাইভার হওয়ার কোনো ইচ্ছে ছিল না, ট্রাক ড্রাইভার হওয়ার ইচ্ছা ছিল। মানে ড্রাইভার হওয়ার খুব শখ, কারণ ট্রাকগুলো তো অদ্ভুত টাইপের কিছু ট্রাক পাওয়া যেত ছোটবেলায়, ডিফারেন্ট ট্রাক। সেই ট্রাকটা হু করে চালাতাম, এই যে কি মজা। আমার বাবা সুপার ইঞ্জিনিয়ার ছিল, আমি কিন্তু খুব লো ফ্যামিলি থেকে আসিনি, ইটস এ বিগ পোস্ট। তো সো দ্যাট ছোটোবেলায় যখন গাড়িগুলো পেতাম, সেই গাড়িগুলো পিছনে এইভাবে হামাগুড়ি গাড়িটা এইভাবে যেতাম, হু করে চালাতাম। এই যে একটা স্বপ্ন, ড্রাইভার হওয়ার স্বপ্নটা আর আমার স্বপ্ন পূরণ হলো না। জেবা জান্নাতের কাছে একটু জানতে চাই, আপনি তো এই সময়ের একজন ব্যস্ততম অভিনেত্রী, যদি অভিনেত্রী না হতেন তাহলে কি হতেন? হাউসওয়াইফ। এখন কি সেই সুযোগ শেষ হয়ে গিয়েছে? নো, অফকোর্স নট, বাট আমি তো এমনিতেও বিয়ে করব, আর হচ্ছে আমার তো মিডিয়া প্রফেশন দেন স্টাডি সবকিছু আছে, বাট আমার ছোট থেকে শখ ছিল যে আমি বিয়ে করব কবে। ও বাবা, কি ধরনের ছেলে পছন্দ আপনার? সুপার লয়াল। গুড। মিডিয়ার কাউকে? অফকোর্স নট। নো, হোয়াই নট? আমার মনে হয় কি, আমি সেম প্রফেশনে বিয়ে করা কখনোই উচিত না, প্রফেশন ডিফারেন্ট হওয়া উচিত, আই থিঙ্ক বেটার। মুকিত ভাই এটা কি ঠিক বললো? এটা ডিপেন্ডস এক্স্যাক্টলি, একদম কমপ্লিটলি। কারণ ও যেভাবে মানুষ হয়েছে, নিতু আপু যেভাবে মানুষ হয়েছে, আমি কিন্তু সেভাবে মানুষ হইনি, বা আমি যেভাবে মানুষ হয়েছে ওরা সেভাবে মানুষ হয়নি। এটা ডিপেন্ডস, কারণ আমার যে ব্রেনে যেগুলো কাজ করে বা তাদের মাথায় সেটা কাজ করে না। ওর স্পষ্টবাদী ডিফারেন্ট, যার জায়গায় সে। তবে হ্যাঁ, প্রত্যেকটা বাবা মা চায় তার ছেলে মেয়েগুলো যেন ভালো জায়গায় বিয়ে করে। নিশ্চয়ই ওর একটা ভাবনার জায়গাটা রেসপেক্ট করা উচিত, ওরও ভাবনার জায়গায় রেসপেক্ট করা উচিত। আপনিও কি এই বিষয়ের সাথে একমত, বা আপনিও কি মিডিয়ার বাইরে কাউকে বিয়ে করতে চান? হ্যাঁ, আমি কিছুটা একমত, কিন্তু এটা ডিপেন্ড করে, ভাইয়া যেটা বললো, যেটা ডিপেন্ড করে আন্ডারস্ট্যান্ডিংটা ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট থিং। আন্ডারস্ট্যান্ডিং তার, এখন সে আমার প্রফেশনের হোক বা অন্য কোনো প্রফেশনের হোক, আমার সাথে তার যদি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে, তাহলে আমি মনে করি এটা যে কোনো পেশায় দুজন মানুষ হ্যাপি থাকতে পারবে, আমি এটা মনে করি। সাম্প্রতিক সময়ে কি কাজ করছেন, কি নিয়ে ব্যস্ততা? হ্যাঁ, এখন আমি নাটক নিয়ে বেশ ব্যস্ত আছি। এই ঈদে যাচ্ছে এবার আমার বেশ কয়েকটি নাটক, ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন ইনশাল্লাহ আপনারা দেখবেন। আর এই তো, এছাড়া টিভিসি ওভিসি বিজ্ঞাপন। মেইন কথা হচ্ছে আমার যে কাজটা মানে মন থেকে আসছে বা মনে হচ্ছে ভালো লাগছে, ঠিক আছে এটা করা যায়, ওটা আমি করছি। একই প্রশ্ন মুকিত ভাইয়ের কাছে, আপনি তো খুব ব্যস্ত,
কি কি কাজ করলেন? 2 মাসে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরে গিয়েছি শুটিং করার জন্য। আমি অস্ট্রেলিয়াতে বেশ কিছু সিঙ্গেল নাটক করে এসেছি, পাশাপাশি সিঙ্গাপুরেও বেশ কিছু সিঙ্গেল নাটক করে এসেছি ঈদের জন্য। তো ওগুলো যাবে, পাশাপাশি ঢাকায় এসে আমি অনেকগুলো সিঙ্গেল নাটক করেছি, 2টো টিভিসি করেছি, ইত্যাদি করেছি, ঈদের স্পেশাল ইত্যাদিও করেছি। এদের জন্য কাজ অতটা করা হয়নি, বাট ফটোশ্যুট দেন টিভিসি এগুলো বেশি করা হয়েছে, আর নাটক কম করা হয়েছে। বিকজ নাটকে হয় কি প্রচুর খাটনি, আর রোজা থেকে আমার পক্ষে মনে হয় যে না, আমার পক্ষে এত কষ্ট করা আসলে, কারণ রোদে বসে মানে হয় কি যে আমাদের কল টাইম থাকে হচ্ছে রোজার সময় 9টায়, তো ইফতার টাইম হচ্ছে 6টা থেকে স্টার্ট হয়, তো মাঝখানে তো আর কোনো ব্রেক নাই, শুধু নামাজের ব্রেক। সো এই রোজার সময় রোজা রেখে বিভিন্ন রকমের ক্লথগুলো পরে, শার্ট, অনেক সময় আমরা সিল্কের শার্ট পরে এই কড়া রোদে শর্ট দিতে গিয়ে সত্যি জান হারাম হয়ে যায়। তার একটি কারণ হচ্ছে এত রোদে পানি খাওয়ার জন্য যে একটা তৃষ্ণা, ওটা ভীষণভাবে পেয়ে বসে। সো এক একটা, কারণ ওই সময় আমি জানি না যে এবং নিতুর একই হয়েছে, যে সকাল থেকে 8 থেকে সকাল থেকে 6 থেকে 7টা সিকোয়েন্স করে ফেলতে হয়। তো সকাল 9টা থেকে 7টা 8টা সিকোয়েন্স করতে গিয়ে যে কি পরিমাণ প্রেশার নিজেকে নিতে হয় মেন্টালি এবং বডিলি, যাই বলো না কেন, সেটা আসলে খুবই 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 মানে কষ্টসাধ্য। আর সবথেকে কষ্টের বিষয়টা হচ্ছে গরমের সময় যখন লাইটসগুলো একদম ফেসের উপরে, না লাইটটা মানে কি, আমি ইনডোর কথা বলছি না, আউটডোরের কথা বলছি। আউটডোরে মানে নেওয়ার মতো না। এই সময় যে রোদ, যারা এই সময় দেখে, জানে, বুঝে বা বের হয় কোনো না কোনো কাজে, তারাই অন্তত ফিল করতে পারে যে এই যারা অভিনয় করছে রোজার সময় তাদের যে কি নিদারুণ কষ্ট। এটাকে আমি কষ্ট বলবো না, তার আগে নিদারুণ কষ্ট বলবো। করবির কাছেও একই প্রশ্ন, নেক্সট কি কাজ করছেন? আমি গল্পের উপরে এবং চরিত্রের উপরে সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমার কাছে এরকম কাজের অফার আলহামদুলিল্লাহ অনেক আসছে, আমি ওগুলো সিলেক্ট করে ইনশাল্লাহ সামনে বসবো। আর ঈদের পরে এমনি তো অনেকগুলো মিটিং আছে এইসব কাজ নিয়ে কথা বলার জন্য, দেখি কি হয়। জেবা জান্নাতের কাছেও জানতে চাই, নেক্সট কি কাজ দেখতে পাবো আমরা? নেক্সট করছি কিছু কাজ, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে অবশ্যই, বিগ প্রজেক্ট। অ্যান্ড এখনও আপাতত কাজ কম করছি, আর আমি না অনেক আগে থেকে ডেট দেই না, বিকজ আমার মনে হয় ভুলে যাব, বা ওই সময় অন্য কোনো কাজ চলে আসলে বা বড় কোনো অপরচুনিটি চলে আসলে। সো আমার কথা হচ্ছে যে আচ্ছা শুট আপনার কবে, তার 3 or 4 days আগে আমাকে নক দিয়ে তখন আমরা কনফার্ম হয়ে নেব। সো আড্ডা চলবে, নিব ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ 24 এর ঈদ উল ফিতরের অনুষ্ঠান বিশেষ জনতন্ত্র গণতন্ত্র। দারুণ জমে উঠেছে আমাদের টক শো। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক, ফিরছি একটু পরেই। আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর ঈদ উল ফিতরের অনুষ্ঠান বিশেষ জনতন্ত্র গণতন্ত্রে। দারুণ জমে উঠেছে আমাদের টক শো। আমাদের সাথে আছেন করবী জাহান নিতু, মুকিত জাকারিয়া এবং জেবা জান্নাত। আমরা আবারও ফিরতে চাই আড্ডায়। করবী, আপনার কাছে জানতে চাই, সিনেমা, নাটক, ওটিটি সব প্ল্যাটফর্মে সব জায়গায় এখন কাজের ক্ষেত্র বেড়েছে, সেক্ষেত্রে কতটুকু ইতিবাচক ভাবে দেখছেন? আমি মনে করি কাজ কিন্তু অনেক কাজ, হিউজ কাজ আছে ইন্ডাস্ট্রিতে, অনেক কাজ। সিলেক্ট করে বুঝে শুনে কাজ করাই ভালো। যার যেটা ভালো লাগে, যার যেটাতে ইন্টারেস্ট, সে সেটা নিয়েই কাজ করবে, সেটা সিনেমা হোক, নাটক হোক, ওটিটি হোক, এনিথিং। একই প্রশ্ন মুকিত ভাইয়ের কাছে, সব জায়গায় এখন কাজের ক্ষেত্র বেড়েছে। আমাদের দেশের নাটক শুধু, বা আমাদের দেশে ওটিটি প্ল্যাটফর্মে যেসব ফিল্মগুলো হচ্ছে ছোট পর্দার জন্য, বড় পর্দার জন্য যেসবগুলো হচ্ছে, সেটি পার্শ্ববর্তী দেশে অত্যন্ত জনপ্রিয়। খুললেই বোঝা যায়, বিভিন্ন অ্যাপসগুলো আছে, বিভিন্ন অ্যাপসে গেলেই বোঝা যায় যে ওপার এপার বাংলার কতটা সমৃদ্ধ হয়েছে। আগে আমাদের দেশের ডিরেক্টরদেরকে আমি বিভিন্ন চ্যানেলে বলেছি, ডিরেক্টরদেরকে খুব একটা সমাদর করতো না, সেটা এখন কিন্তু একটু না বেশ জনপ্রিয়তা। কয়দিন আগে না, আমার মনে 1 সপ্তাহ হয়েছে না যে 1 সপ্তাহ আগে বাংলাদেশেরই এপারের, আমাদের এপারের একজন নায়িকা, তার নাম হচ্ছে জয়া আহসান, উনি 4বার এপার ওপার বাংলা একমাত্র রমণী 4বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। সো 4টিখানি কথা নয়। তো আপনি আপনার কোশ্চেনের অ্যান্সারটা ওখান থেকে পেয়ে যাবেন। একই প্রশ্ন জেবা জান্নাতের কাছেও। আমি তো আমার ওটিটি প্ল্যাটফর্মে সবগুলো কাজ দেখতে অনেক ভালো লাগে। ওটিটি প্ল্যাটফর্মগুলো খুলে দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর নাটক, মুভিজ দেখা যায়। তো ঈদেও আমি হয় কি বসে বসে এগুলাই দেখি, বাইরে খুব কম বের হওয়া হয়, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি সিবলিংস, দ্যাটস ওয়াই। করবী, আপনার কাছে জানতে চাই, ঈদের দিনের বিশেষ কোনো ঘটনা আছে কি? সকালে উঠে আমার নিজের ঘরটা আগে গুছাই, আম্মু রান্না বান্নাটা একটু দেখতে চাই,
হেল্প তো মানে কি বলবো, আম্মু শো দেখলে আমাকে আসলে বকাই দিবে, তা নামে হেল্প করি আর কি। তারপরে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে ঠিকঠাক হয়ে পরে আম্মুর হাতের সেমাই, এটা মাস্ট। ছোটবেলায় সালামিটা আমি এখন খুব মিস করি। আগে তো জোর করে একদম আঙ্কেল আন্টিতে ধরে জোর করে সালাম দিয়ে উঠতে না উঠতে বলতাম টাকা 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 দাও, সালামি দাও এরকম করে বলতাম। কিন্তু এখন না মানে মনটা চায়, এখনো তো তারা বড়ই, আমরা তো ছোটই, মনটা চায় যে একটু গিয়ে সালাম করে বলি, কিন্তু কেন জানি ওই ইয়েটা পাই না, মানে মনে হয় কি আচ্ছা যাবো না বলবো না কেমন লাগে, এরকম ব্যাপারটা হয়ে গেছে আর কি। এখন তো সালামি দিতে হয়। হ্যাঁ, কিছু ওই বাচ্চারা আছে ফ্যামিলিতে পরিচিত যারা, তারা বলে যে আপু সালামি, আন্টি সালামি, আছে না দূর সম্পর্কে কাজিনদের ছেলেমেয়েরা বাচ্চারা, তারা সবসময় বলে, আমি চেষ্টা করি। মুকেশ জাকারিয়া ভাইয়ের কাছে জানতে চাই, ঈদের দিনের বিশেষ কোনো ঘটনা? হ্যাঁ, ঈদের দিন ছোটবেলায় যেটা হতো, এখন তো ঈদ মানে আসলেই তো অন্যরকম হয়ে যায়। ছোটবেলায় ইচ্ছে হচ্ছে যে সাইকেল চালানো, মানে সাইকেল চালাবার জন্য প্রতি ঘন্টায় 50 টাকা, এই 50 টাকা সব ফ্রেন্ডসদের মিলে তুলতে হবে। কারণ পালাক্রমে 10 ফিট, আমরা 6-7টা ফ্রেন্ডস ছিলাম, 10 ফিট করে নিতে হবে। এখন কার বাসায় যাব, নিতুদের বাসায় যাব না জেবাদের বাসায় যাব, এই প্ল্যানটা ছিল। আবার বাসায় গিয়ে যার বাসায় গিয়ে আরেকজনের বাসায় গিয়ে সালামিটা দিতে, কারণ 50 টাকা মিলাতে হবে তো, 1 ঘন্টা সাইকেল চালাতে হবে না। এই স্মৃতি এখন আমাকে টেনে বেড়ায়, ভীষণভাবে টেনে বেড়ায়, মানে খুব উইয়ার্ড টাইপের, তাই না আমার অ্যান্সারগুলো। মানে এগুলোই হচ্ছে আসলে ঈদের আনন্দ। এখনকার তো ঈদের আনন্দগুলো আমার কাছে মনে হচ্ছে, আমি সরি এটা আমার পার্সোনাল মেকি, আমার কাছে খুব আর্টিফিশিয়াল। অনেক সময় অনেকে হাক করে, অনেকে লাভ ইউ বলে, আই এম সরি, আমি আসলে স্পষ্ট করে কথা বলছি যে এখনকার ওই আগের ওই ফিলটা পাই না, ফিলটা নাই, এখন অনেক বেশি আর্টিফিশিয়াল, অনেক বেশি আর্টিফিশিয়াল। ওই সময়কার আনন্দ, ওই সময়কার ফ্রেন্ডসদের যে আলিঙ্গনটা, ওই সময় ফ্রেন্ডরা যে কোলাকুলি করে, ঈদের জামাত থেকে বের হয়ে যে একটা কোলাকুলি করে, ওই যে আলিঙ্গনটা, ওইটা আমরা মিস করি, ভীষণ মিস করি, ওইটা পাই না। ওইটা আমি দীর্ঘ অনেক বছর ধরে এই ইয়েটা পাই না, আমাদের হয়নি। তো সাইকেল চালানোটা আমি জীবনে ভুলবো না, যদিও আমার কাছে এখন গাড়ি আছে, কিন্তু কথা হচ্ছে সাইকেল, উফ, সাইকেল সাইকেল চালানোটা কীভাবে যে চালাচ্ছি, পুরো শরীর ভিজে গেছে। 10 ফিট চালাবো সাইকেলে, চালাবো 50 টাকা, ও মাই গড, ওই 50 টাকা তুলতে হবে তো, কারণ সেই সময় কেউ 5 টাকা দিচ্ছে, কেউ 2 টাকা দিচ্ছে, মানে এরকম। জেবার কাছে জানতে চাই, আপনার ঈদের দিনের বিশেষ কোনো ঘটনা? আমার কাছে ঈদের দিনের ঘটনা বলতে ছোটবেলায় আমি খুব ঈদকার্ড ছিল, ফ্রেন্ডদের ইনভাইটেশন দেওয়া, আমার অনেক ফ্রেন্ডস ছিল, তো আমি ঈদকার্ড দিতাম, ওরা আমাকে দিত, কোনটা দেখতে সুন্দর আমি সাজিয়ে রাখতাম সবসময় মেমোরিজ গুলা, ঈদকার্ড কালেকশন। এক্স্যাক্টলি, হ্যাঁ। তারপরে ঈদের দিন অনেক ফ্রেন্ডস ছিল, আমি লিডার ছিলাম, এই বাসায় আগে যাব ওই বাসায় যাব, সারাদিন ঘুরতাম। তারপরে সালামি কালেকশন ছিল, তারপরে বিকালবেলা ওই যে কোল্ড ড্রিঙ্ক কিনবো, বাবার থেকে টাকা, চাচুর থেকে টাকা, তারপর নানুমণি আসলে নানুমণি থেকে টাকাগুলো একসাথে পরে সবগুলো কালেক্ট করে আবার কত টাকা হলো, কার কত টাকা হলো, হ্যাঁ, যে আম্মু এটা রেখে দাও, এটা কিনবো, ওটা কিনবো, আচ্ছা ঠিক আছে তুমি টাকা হারাই ফেলবো, আমাকে দিয়ে দাও, ওই যে দিয়ে দিছি, আর আমার না হয়নি, এটা হয়। আর এখন হয়েছে কি, এখন ফ্রেন্ডস কম, সব রিলেশনে এখন স্বার্থ ঢুকে গেছে, আগে ছিল মানে স্বার্থ ছাড়া, সো এখন ফ্রেন্ডস অনেক কমে গেছে। সো এখন দেখা যায় ঈদের দিন সকালে ঘুম থেকে উঠলাম, আব্বু আম্মুকে সালাম করলাম, নামাজ পড়লাম, সেমাই খেলাম, সারাদিন টিভি দেখলাম, বিকালবেলা হয়তো এই জায়গায় ওই জায়গায় গেলাম বা মুভি দেখলাম, দ্যাটস ইট। সো এখন আর মজা নেই ওরকম আগে। এবার সবার কাছেই জানতে চাই, কি ধরনের চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন করবি? একজন অভিনেত্রী হিসেবে সব ধরনের ক্যারেক্টারকে আমাকে মানিয়ে উঠতে হবে, আমাকে ওটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। কিন্তু গল্প অনুযায়ী আমি যেটা দেখেছি যে আমাকে শহরের চরিত্রটাই আমার পছন্দেরও এবং একটু মানায়, মানে আমার সাথে যায়ও বিষয়টা, এবং আমার জন্য এটা কমফোর্টেবল হয় ধরে নেওয়াটা। মানে আমি যেরকম বেড়ে উঠেছি, আমি যেরকম এই যে কথা বলছি, এই যে যেরকম এদিক ওদিক যাচ্ছি, এই ক্যারেক্টারগুলোই ভালো। কিন্তু হ্যাঁ, আমার জীবনের ইচ্ছা আছে স্পেশাল ক্যারেক্টার করা, সিবিআই ক্যারেক্টার, পুলিশ ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো আমার খুব পছন্দ, মানে ডিটেকটিভ টাইপের ক্যারেক্টার আমার, যেহেতু থ্রিলার মুভি পছন্দ, সো ওই অনুযায়ী আমার মানে খুব ইচ্ছা যে আমি এরকম লাইফে একটা ভালো কাজ করব, যে আমি এখানে ডিটেকটিভ থাকবো বা সিবিআই থাকবো, এরকম একটা ক্যারেক্টার। মুকেশ জাকারিয়ার কাছে জানতে চাই, আপনি কি ধরনের চরিত্র অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? হিরো করতে চান নাকি ভিলেন? আর কত, আমার সব ক্যারেক্টার করে ভালো লেগেছে, মানে আমি যতগুলো ক্যারেক্টার পেয়েছি,
সবটি ক্যারেক্টার তো সবারই কিছু না কিছু থাকে, যে কোয়েশ্চেন্সটা হচ্ছে যে কয়দিন আগে আমার একটা সবটি ক্যারেক্টার করে দিয়েছে, তিনি হচ্ছেন আমার খুবই ভালো লাগার একজন ডিরেক্টর সাগর জাহান ভাই। সাগর জাহান ভাই আমাকে জাস্ট না তৃতীয় লিঙ্গ না, বুঝতে পেরেছো, তার মিডল জায়গায়, আমি কারোর নাম ধরবো না, তার মিডল জায়গায় ওনাকে ভেবে না আমি আসলে ওই টাফ একটা কাজ করেছি, ভালোবাসার উড়িগড়ি, সেই বিখ্যাত একটি ক্যারেক্টার বলবো, এবং ভীষণ টাফ ছিল। আমি যখন বাসায় যেতাম, মানে প্যাক আপ বলার পর বাসায় যাওয়ার পর আমি 2-3 ঘন্টা ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকে থাকতাম, ওখান থেকে বের হয়েছে ভেরি ডিফিকাল্ট অ্যান্ড টাফ। সো আমি ওই ক্যারেক্টারটা বলছি, সাগর ভাই আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ একটি ক্যারেক্টার দেওয়ার জন্য ভালোবাসার অলিগলিতে। তো আসলে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর একটা স্বপ্নের ক্যারেক্টার থেকেই থাকে, তবে আমার সেই স্বপ্নের ক্যারেক্টারটা পূরণ করে দিয়েছে সাগর জাহান। তবে হ্যাঁ, আমি হেন কোনো ক্যারেক্টার নাই, দারোয়ান থেকে শুরু করে মাস্টার থেকে শুরু করে প্রেমিক হিসাবে প্রচুর অসংখ্য নরনারীর সাথে আমার প্রেম হয়েছে। সো দ্যাট আই এম সো হ্যাপি যে কোন ক্যারেক্টারটা বাদ রেখেছি। হিরোর ক্যারেক্টার করেছেন কখনো? সরি আমি যদি কখনো দেখিনি। ওয়াই নট? হইছে আমার পাশে নায়িকা বসে আছে, আমার পাশে নায়িকা বসে আছে, কেন করব? আমাকে হিরো মনে হয় না? আমাকে কি কোনো বয়স্ক লোক খুব বড় হচ্ছে নাকি? কি কোশ্চেন করলো আজকে? আমাকে কি কোশ্চেন করলো আজকে? আপনার কাছে জানতে চাই, আপনি কোন ধরনের ক্যারেক্টার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার কাছে, আমি তো আগেই বলেছি আমি গ্রুমিং করে আসিনি, সো আমার হয় কি আমি যেরকম সেরকম ক্যারেক্টার দেওয়া হয়, আর বেশিরভাগ সময় দেখা যায় রাফ অ্যান্ড টাফ, ঝগড়া করছি, তারপরে হচ্ছে যে মানে রিচ কিড এরকম দেখায় আমাকে। সো আমার মন চায় যে একটু র ক্যারেক্টার করব, একটু সুন্দর শান্তশিষ্ট একটা মেয়ে। বাট আমি জানি ডিরেক্টররা কেন আমাকে দেয় না, তারা ভাবে যে এটা করতে, এটা ওর অ্যাডপ্ট করতে সময় লাগবে, দ্যাটস ওয়াই মেবি। বাট আমার খুব শখ আছে প্রিন্সেস টাইপের ক্যারেক্টার, ওই যে আগের যুগের যে রাজা রানী ক্যারেক্টারগুলো, ওগুলো আমার খুব ভালো লাগে। এখন আঞ্চলিক ভাষার নাটকের সংখ্যা অনেক বেড়েছে, তো সেক্ষেত্রে নাটকের ক্ষেত্রে কোনো ধরনের বিড়ম্বনার শিকার হতে হয় কিনা? আমার ছোটবেলা গ্রামে, সো আমার হোম টাউন বগুড়াতে। সো আমার হয় কি অনেক ক্ষেত্রে হয় না যে গ্রামের ভাষাগুলো অনেক পারে, আমার আব্বু আম্মুর থেকে যা শিখছিলাম ছোটবেলায়, তো ওগুলো কিছু কিছু শেখার পরে হয় কি এক এক সময় এক এক জায়গায় থেকেছি তো স্টাডির জন্য, দেন হচ্ছে অনেক কারণে আমার বাবা তো জব হোল্ডার না, সো দ্যাটস ওয়াই সব জায়গা মিলাই হয় কি আমি কোনো একটা জায়গার স্পেসিফিক জায়গাটা মানে ভাষাটা শেখা হয় নাই। সো আমাকে যদি বলা হয় যে বগুড়ার ভাষায় অ্যাক্টিং করো, আমার অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে আমার কোঅ্যাক্টররা যারা থাকে অনেক হেল্প করে আমাকে, তো আমার এটা খুব ভালো লাগে। মুকিত ভাইয়ের কাছেও একই প্রশ্ন। আঞ্চলিক ভাষা ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ মুকিত ভাই, আমি একটা টিভিসি দেখছিলাম, ওখানে চিটাগাং এর ভাষা ইউজ করেছিল, আমি অনেক ভালো বলতে। ভেরি ইন্টারেস্টিং। আমার বাড়ি কিন্তু নোয়াখালী, আমি নোয়াখালী ছেলে, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে আমার মনে হচ্ছে, আমি কারো নাম ধরতে চাচ্ছি না, আমি অনেকগুলো চ্যানেলে সেসব চমৎকার চমৎকার অ্যাক্টরসদের নাম ধরেছি, তো ওনারা কিন্তু বাড়ি হচ্ছে চিটাগাং, ওনারা কিন্তু কেউ যারা অরিজিনাল চট্টগ্রাম আমার সেকেন্ড হোম বলতে গেলে, ওনারা কিন্তু চট্টগ্রামের, ওনারা কিন্তু আমার জানা মতে 4টি সিঙ্গেল নাটক করেছে কিনা যাই না, অথচ আমি নোয়াখালীর ছেলে হয়েও প্রায় 36টা চট্টগ্রাম ভাষায় নাটক করেছি এবং সফলভাবে শেষ করেছি। আরও ইন্টারেস্টিং হচ্ছে চট্টগ্রাম ভাষায় একটা সিনেমা হয়েছে, সেই সিনেমাটির নাম হচ্ছে ম্যাড ইন চিটাগং। আমি সেই ম্যাড ইন চিটাগংয়ে একটা উল্লেখযোগ্য ক্যারেক্টার পেয়েছি, সেইটার জন্য ধন্যবাদ পার্থদা আপনাকে এবং বেঞ্চকে, সত্যি। এবং আমি খুব প্রাউড করি যে আমি ইভেন আমাকে চিটাগংরা ভীষণ পছন্দ করে, অন্যান্য ভাষার অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষরাও পছন্দ করে, তো সো দ্যাট আমি বিভিন্ন দেশের ডিস্ট্রিক্টের ভাষা না বললেও কিন্তু আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি অনেকগুলো নাটক করে, সেটা হচ্ছে চট্টগ্রাম ভাষায়। দারুণ ভালো করেছিল আপনি। একই প্রশ্ন আপনার কাছেও। আঞ্চলিক ভাষার নাটক আমার খুব কম করা হয়েছে, তবে হ্যাঁ আমার একটু ভাষাগত সমস্যা তো একটু হলেও থাকবে, কারণ আমি হচ্ছি জন্মগত মানে আমার বাই বর্ন ঢাকার, আমার আমার বাবা মা সব সাইডের হচ্ছে ঢাকার, যার জন্য বাইরের অন্যান্য আঞ্চলিক ভাষাগুলো আমি একটু পারিও কম। ওরকম কোনো কাস্টিং এ পর্যন্ত আমাকে করা হয়নি আঞ্চলিক ভাষায়, বাট হলে অবশ্যই আমি এটা শিখে নিব, কারণ এখনও আমি মনে করি কিছুই শিখি নাই, এখনো মানে শুরু হলো মাত্র আমার। আমি আসলে অনেক কিছু এখন আমার শেখার আছে আঞ্চলিক ভাষায়। যখন যেই কাজটা যে আঞ্চলিক ভাষার উপর ডিপেন্ড করবে, আমি তখন সেই ভাষাটা অবশ্যই শিখবো, গ্রুমিং করব এবং সুন্দর করে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব, শিখবো।
শেখার তো শেষ নেই, অবশ্যই শিখবো। মুকিত ভাইয়ের কাছে জানতে চাই, এমন কোনো বিশেষ চরিত্র আছে যেটা আপনি করতে চান? মানসিক প্রতিবন্ধী ক্যারেক্টারটা করতে চাই। Oh, ইটস wow. ভেরি ডিফিকাল্ট, Yeah. ভেরি Oh my ডিফিকাল্ট। God. এটা আমার খুব ইচ্ছে, কারণ মানসিক প্রতিবন্ধী ক্যারেক্টারটা রপ্ত করাটা টাফ। একটা ক্যারেক্টার করেছি, সবটাই ক্যারেক্টার এটাকে বলে। তো আমার খুব ইচ্ছে যে যদি কখনো কোনো ডিরেক্টর আমাকে মানসিক প্রতিবন্ধী ক্যারেক্টার দেয়, আমি সেটা সানন্দে গ্রহণ করব। আমি চেষ্টা করব সেই রকমভাবে 100% ফুটিয়ে তুলতে পারবো কিনা জানি না, চেষ্টা করে যাব। জেবার কাছেও একই প্রশ্ন, এমন কোনো বিশেষ চরিত্র আছে যেটা আপনি করতে চান? আমি তো বললাম যে প্রিন্সেসের একটা ক্যারেক্টার, সো এটা আমার অনেক ড্রিম। আর যেটা হচ্ছে বলতে চাই সেটা হচ্ছে যে আমাকে কান্নার সিনে অনেক সময় দেখা যায় না, কারো গ্লিসারিন লাগে না, কিচ্ছু লাগে না, এমনি কান্না করে ফেলে সিনের জন্য। আমি জাস্ট অবাক হয়ে দেখি যে তারা ভেতর থেকে ইমোশন দিয়ে শ্যুটটা করছে, আর আমার হয় কি গ্লিসারিন দিলেও আমার চোখ দিয়ে পানি আসে না, আই ডোন্ট নো ওয়াই। করবি, আপনার কাছেও জানতে চাই একই প্রশ্ন। আমি যে বললাম রাফ অ্যান্ড টাফ অ্যাক্টিংটা মানে আমি খুব প্রেফার করি, মানে আমার পছন্দ। আমি যেহেতু থ্রিলার মুভি পছন্দ করি, সো আমি ওই যে বললাম সিবিআই, পুলিশ, তারপর ডিটেকটিভ, এই ধরনের অ্যাক্টিং মানে আমি করতে চাই, এরকম একটা ক্যারেক্টার আমি করতে চাই। এটা মানে যে কোনো প্ল্যাটফর্মে হোক এরকম একটা ক্যারেক্টার আমি করতে চাই। আর ভাইয়া যেটা বললো মানসিক প্রতিবন্ধী, এরকম কোনো এরকম কোনো চরিত্র যদি আমি পাই, অবশ্যই আমি নিজের মানে ইচ্ছা থেকে মানে মন থেকে চ্যালেঞ্জিং চরিত্রগুলো কেমন? চ্যালেঞ্জিং চরিত্রগুলো করব, যাতে আমি ওই মানে আমি নিতু হিসেবে না, আমি জানি ওই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলতে পারি, এরকম চ্যালেঞ্জিং ক্যারেক্টার করতে চাই। অসাধারণ। আমাদের আড্ডা চলবে, নিব ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ 24 এর ঈদ উল ফিতরের অনুষ্ঠান বিশেষ জনতন্ত্র গণতন্ত্র। দারুণ জমে উঠেছে আমাদের টক শো। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক, ফিরছি একটু পরে। দর্শক, আবারও স্বাগত নিউজ 24 এর ঈদ উল ফিতরের অনুষ্ঠান বিশেষ জনতন্ত্র গণতন্ত্রে। দারুণ জমে উঠেছে আমাদের টক শো। আছেন করবি জাহান মিতু, মুকিত জাকারিয়া এবং জেবা জান্নাত। আপনার কাছে জানতে চাই, বর্তমান সময়ে কারা ভালো অভিনেতা এবং কারা ভালো কাজ করছেন? আমি আসলে কাউকে বলবো যে সে ভালো অভিনেতা, এটা বলার যোগ্যতা আমার এখনো হয়নি। তারপরেও আমার পছন্দের কিছু আর্টিস্টের নাম বলতে পারি, যেমন মুকিত জাকারিয়া, জেবা জান্নাত, তারপর হচ্ছে যদি সিনিয়রদের কথা বলি তাহলে ওনারা সামনে আছে বলে বলছেন? সামনে আছে বলছি, এমনি তো ভালো আর্টিস্টকে কেন ভালো বলবো না। তারপর হচ্ছে মানে আমি যদি নাটকের কথা বলি তাহলে বলবো যে অপূর্ব ভাইয়া, নিশো ভাইয়া, তারপর হচ্ছে আমাদের ফারহান ভাইয়া, জোবান, তৌসিফ, মানে সবাই পছন্দের, এরা সবাই পছন্দের আর্টিস্ট, এরা সবাই দুর্দান্ত অভিনয় করছে, খুবই ভালো করছে। এবং ওই যে বললাম আমার আসলে যোগ্যতাই নেই, আমি যে এদের কথা বলবো, আমি যে এদের নাম নেব, এটা বলতে তো সেই সাহসটা লাগে, আমি বলতেই চাই না, কারণ আমি এখনো মানে অনেক 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 ছোট এবং তাদের থেকে অনেক জুনিয়র। একই প্রশ্ন জেবার কাছেও। সো আমার কাছে, আমি তো বলেছি যে আমি নিউ কামার, আমি নিজে অ্যাক্টিং সম্পর্কে কিছু জানি না, বাট আমাকে যদি বলা হয় যে ভিউয়ার্স হিসেবে বা অ্যাজ এ দর্শক আমি যদি বলি, মুকিত ভাই তো অসাধারণ অভিনয় করেন, নো ডাউট। দেন আমার সব থেকে ভালো লাগে হচ্ছে জয় হাসানের অ্যাক্টিং, ও অসাধারণ অ্যাক্টিং করেন, ওনার কথা বলা, ডায়লগ ডেলিভারি, আমি জাস্ট অবাক হয়ে দেখি। যদি নায়কের নাম জানতে চাই তাহলে কার নাম বলবেন? নায়কের অ্যাক্টিং এর দিক থেকে বলতে গেলে আমি না অ্যাক্টিং ওভাবে দেখি না, আমি খুব রেসিস্ট, আমি না আগে লুকটা দেখি, তারপর ও যেটা করে আমার সেটা ভালো লাগে। সো এইভাবে বলতে গেলে আমার ভালো লাগে আরিফিন শুভ। অভিনয়ের ক্ষেত্রে কাউকে ফলো করেন কিনা? না, আমি না কখনো কোনো বিষয়ে কোনো কাউকে ফলো করি না। সবার কাছে একই প্রশ্ন, অভিনয়ের ক্ষেত্রে কাউকে ফলো করেন কিনা? বিশেষ কাউকে? না, ওইরকম কোনো বিশেষ কাউকে ফলো করা হয় না, এটা সত্যি। আমি আমার ক্যারেক্টারটা দেখি, তখন একটু নিজে জাস্ট ইমাজিন করি, মানে ইন্টারনালি আমি মনে মনে জাস্ট ইমাজিন করি যে কার মতো হলে, বা এরকম কোনো কাজ আমি এর আগে দেখেছি কিনা, এরকম কোনো কাজ যদি এর আগে কোনো মানে আর্টিস্ট করে থাকে, তো তখন ওইটা একটু মাথায় নেই যে হ্যাঁ এরকম করলে হয়তো আমার ভালো মনে হবে, বাট স্পেসিফিকলি কাউকে ফলো করি না। এই মুকিত ভাইয়ের কাছে জানতে চাই, আপনি হলিউডের বা বলিউডের কাউকে ফলো করেন কিনা? প্রশ্নই ওঠে না। আমি আমাকে ফলো করি, অফকোর্স। আমার ফলো হচ্ছে আমি মুকিত জাকারিয়া। কারণ আমি আজ পর্যন্ত যতগুলো টিভি চ্যানেলে বলেছি যে আমি আমার নাটকও দেখি না, কারোর নাটকও দেখি না, আমি নিজেকে প্রতিদিন ভাঙতে চাই, কারণ আমি কারোর সাথে বাস্ট হতে চাই না, আমি একলা চলরে। তবে হ্যাঁ,
সবার অভিনয় দেখা উচিত, সবার উচিত, কিন্তু আমি কেন জানি আমার নিজেকে ওই জায়গাটা অ্যাডজাস্ট করতে পারি না। সো আমি আজ অবধি পর্যন্ত কারো নাটক বা কারো ফিল্ম দেখিনি, ইভেন আমার নিজেরও দেখি না। আমি নিজে প্রায় 1100 মতো কাজ করেছি, আমি নিজেও দেখিনি। ইভেন আমি 16-17টা বড় পর্দায় ফিল্ম করেছি, ওটিটি প্ল্যাটফর্মে অনেকগুলো কাজ করেছি, প্রায় 19-20টা করেছি, আমি একটি কাজও দেখিনি। কারণ আমি চাই না বায়াসড হতে। কেন বাকিদেরকে ফলো করবো? আমি একা কি কদ্দুর করতে পারি সেটা দেখি। তাহলে কি দিলাম এই বাংলা জাতিকে? আমি যদি ফেলিয়ার হতাম তাহলে আমাকে ডিরেক্টররা নিবে না। আমাদের নাটকের ভবিষ্যতে কতটুকু সুদূর প্রসারী আপনি কি মনে করেন? নাটক? হ্যাঁ, কেন নাটক বলছে? কেন, হোয়াই নট ফিল্ম, ওটিটি? কতটুকু এগিয়ে যাবে? সবকিছু মিলে অনেক এগিয়ে গেছে। আপনি তাহলে কিছুই জানেন না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, সরি টু সে, আমাদের ছবি কানে যায়, আমাদের ছবি কানে যায়। আমাদেরকে যারা তিরস্কার করে কথা বলতো তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি আমাদের ছবি কানে যাচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেরা, এমন কোনো লোক যে এইখানে গেলিস, এখানে বড় বড় জুলফি, বড় একটা পেট, এখানে গেলিস লাগিয়ে হাতে একটা জুব্বা পরে চলে গেল। নো, আমাদের ছেলেরা বাচ্চা বাচ্চা, আদনান রাজীব, আশফাক নিপুণ, এনাদের মতো বড় বড় ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে, ওরা তো এমন কোনো বয়স হয়নি। ওরা বিভিন্ন বড় বড় ইন্টারন্যাশনাল ফিল্ম কম্পিটিশনে তাদের ফিল্ম যায়। চারটিখানি কথা না, মোস্তফা ফারুকী, অমিতাভ রেজা, কার কথা, আদনান রাজীব, আশফাক নিপুণ, এনারা এখন দাব দিয়ে বেড়াচ্ছে এই বাংলার মাটিকে। ওপারে এপারে বিভিন্ন জায়গায় বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ফিল্ম যাচ্ছে। চারটিখানি কথা নয়, নাটক। পশ্চিমবঙ্গে কাজ করে এসেছি কয়দিন আগে আমি, তুমুল জনপ্রিয় আমাদের দেশের নাটক। আপনি কল্পনাই করতে পারেন তাদের দেশের নাটকের চেয়ে আমাদের দেশের নাটক নিয়ে তারা সবচেয়ে বেশি উদ্গ্রীব যে তোমরা এত ভালো নাটক করছো কি করে। নট অনলি নাটক, তারা আমাদের বিভিন্ন ভিডিওস রিলস গুলো ফলো করে। হ্যাঁ, ওপার বাংলার যে ওই যে ইউটিউবাররা আছে বা যারা ব্লগ করে, তারা কিন্তু আমাদের এই বাংলাদেশের নাটক নিয়ে বা ভাইরাল ইস্যুগুলো নিয়েও কিন্তু তারা ব্লগ করে। ভেরি ইন্টারেস্টিং। আমি 1952 সাজু মুনতাসির একটা কাজ করতে ব্যাংককে ছিলাম 26 দিন পাতায়াতে। আমরা যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টে 26টা কলকাতার ছেলে এসছে। আপনি শুনে অবাক হবেন, হেন কোনো ছেলে নাই যে যতবার দেখা হচ্ছে ছবি তুলে নিই। ছবি তোলার বড় কথা, তারা রীতিমতো বসিয়ে রাত্রিবেলা যখন বসতাম একটা সুইমিং পুলের পাশে, তারা রীতিমতো আড্ডায় বসতাম। এবং ইভেন যেদিন প্রথম দেখা যাচ্ছে তারপর দিন তারা আমার জন্য গিফট নিয়ে এসছে। এটা ভালোবাসা মানে বিশাল। একজন ওপারের কলকাতার ছেলে আমার মতো একটা বাংলাদেশি চুনুপুটিকে ভালো মতো অভিনয় করতে পারে না, কিন্তু তাদের কাছে আমি একটা বিশাল কিছু। এবং 26-27 জন আমাকে গিফট দিয়েছে, বিশাল ব্যাপার। জেবা জান্নাতের কাছে জানতে চাই, আমাদের নাটক নিয়ে আপনি কতটুকু আশাবাদী? অ্যাক্টিং থেকে শুরু করে সবকিছু মেকিং এখন এত জোস হয় যে মনে হয় আরও দেখি। আচ্ছা, একটা দেখলাম, অনেক সময় হয় না যে একটা মুভি দেখছি, আচ্ছা ঠিক আছে বোর হয়ে গেছি, না আরেকটা দেখি, মনে হয় এটা বেশি ইন্টারেস্টিং। আর এখন যে মানে কাজগুলো হচ্ছে অবশ্যই এটা গ্রহণযোগ্য। আমাদের দেশে যে মঞ্চ নাটকগুলো যেগুলো হয়, সেগুলো যখন পশ্চিমবঙ্গ বা মেঘালয় বিভিন্ন জায়গায় যখন মঞ্চ নাটকগুলো করতে যায়, যেদিন ডিক্লেয়ার্ড হয় 6 মাস পরে কিন্তু সেই মঞ্চ নাটকের পুরো টিমটা যাবে। 6 মাস আগেই কিন্তু 1 ঘন্টার ভিতরে সমস্ত টিকিট সেল হয়ে যায়। ক্যান ইউ ইমাজিন আমাদের দেশের মঞ্চ নাটকের এই অবস্থান এবং আমাদের দেশের নাটকের অবস্থান আপনি কল্পনা করতে পারেন এখানে চলে গেছে। অনেকে নাক ছিটকাতে পারে, কিচ্ছু করার নাই। বাট আমরা একটু একটু করে না অনেক দূরে এগিয়ে গেছে। আমাদের দেশে হয়তো ছবি ইয়ের সংখ্যা কমে গেছে, হলের সংখ্যা কমে গেছে, কিন্তু যতটুকু হল আছে আরও বেশি কিছু অনেকগুলো হল হচ্ছে, অনেক ভালো জায়গায় চলে গেছে আমাদের দেশের ওটিটি, আমাদের দেশে ফিল্ম। এই যে আমাদের এই যে ইয়েটা চঞ্চল ভাইয়ের ছবিটা, মোশাররফ ভাইয়ের ছবিটা, ইভেন জয়ের যে ছবিটা, অনেকগুলো ছবি পশ্চিমবঙ্গে বেশ নাম করেছে। যে হাওয়া, আপনি জানেন হাওয়া সিনেমাটি কলকাতা সহ বিভিন্ন স্টেটে প্রায় 26টা স্টেটে চলেছে। এটা কি চারটিখানি কথা নয়? আমাদের দেশের ছবি কানে যায়, এটি অসাধারণ। এটা আমাদের জন্য ভীষণ গর্বের ব্যাপার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবার প্রতিভা প্রদর্শনের পালা। সবার কাছে একই কথা, একটু গান শুনতে চাই। এটা কি হলো? এটা হবে আমার ভয়েস এমনি বাজে। জেবা গান গেতে গেলে এই অনুষ্ঠান মানে ভাইরাল হয়ে যাবে যে কাদের গান আবৃত্তি কিংবা কৌতুক, কাদেরকে গান গাইতে বস। তারেক ভাইয়ের একটা প্রোগ্রামে
তারেক ভাই জাহাঙ্গীরনগর থেকে পাশ করা একটা ভালো মানুষ। তো তারেক ভাই একটা ইয়েতে আমরা যে রাত 1:30টার সময় মনে আছে ছাদে আমরা শর্ট করছিলাম, তখন তুমি একটা গুনগুন করে গান গেছে, গানটা বেশ ভালো লেগেছে। যেভাবে কিন্তু ভালো গলা, প্লিজ একটু যেভাবে- গান শুনবো। হ্যাঁ। আমার মনে নাই। তারেক ভাইয়ের ওই একটা সেটে না, আমি কোনো গান গাই নাই, না তুমি গান গেয়েছিলাম? করেছো উত্তরা 12 নম্বর না যেবা 13 নম্বর please। সেক্টরে যেবা প্লিজ How can I forget? 4 লাইন খুব সত্য, ঠিক আছে। গুনগুন করে তুমি যখন বাথরুমে যে গানটা গাও বা বেডরুমে যে গানটা গাও সেটা 4 লাইন অন্তত ঈদের দর্শকদের জন্য গাও, অ্যাটলিস্ট সেটা গাইতে পারো। আমি খুব ব্যাড সিঙ্গার, আমি জানি, লিরিক্স ভুলে আমি জানি যাই। সেটা আমি অন্তত ভালো করে জানা, কেউ না জানুক, তবু তুমি গানটা গাও। দুটো লাইন? দুটো লাইন, 4টা লাইন, দুটো লাইন হবে না, আল্লাহ, 4টা লাইন। আমি- আচ্ছা, তোমার এই মুহূর্তে যে গানের লাইনটা বড় করছে সেটা 4 লাইন গাও। সো আমি এক লাইন গাবো। শিওর, আমি জানি অনেক ব্যাড সিঙ্গার, আমি আই আমার ভয়েস নো। খুব বাজে, আমি আর কথা কেউ বলে না আমার ভয়েস খুব বাজে। যেবা আর কেউ না জানুক, অন্তত আমি জানি তুমি ব্যাড সিঙ্গার, গাও। मुझे खोने के बाद के दिन तुम मुझे याद करोगे। আর পারি না। অসাধারণ। মুকিত ভাইয়ের কাছে একটি আবৃত্তি শুনতেই পারি। আমি জীবনে কোনো আবৃত্তি করিনি, আমি ভালো আবৃত্তি- হয়েছে, এবার করতে আবৃত্তি হবে। যারা আমাকে করে জোর তাদের প্রতি করে আমার করাইছে। শ্রদ্ধা সম্মান। আমাকে জোর আমার করে ভীষণ করাইছে। শিমুল ভাই, আমি কানে হাত দিলাম, কৌতুক শিমুল শুনতে ভাই চাই, ভাইয়া। আপনি আমার অনেক প্রিয় একজন মানুষ আবৃত্তি একটা গান। জোক বলো। আমি ওরে বাবা, আমি তো জোকসই পারি না। জোকসের জন্য সাজু ভাই এবং তকির ভাই অসাধারণ মজা করে সুন্দর করে বলে, আমি সেগুলো পারি না। আর আমি যদি এখন গান গাইতে বলো তাহলে যেটা হবে, এখানে যে 4 জন সম্মানিত ক্যামেরাম্যান আছেন ওনারা আগে সবার আগে বন্ধ করে চলে যাবেন। অন্তত নিতু গাক, নিতু গলা সুন্দর, নিতু কিছু করতে চায়। ইঞ্জিনিয়ার, নিতু যখন ইঞ্জিনিয়ারিং পড়েছে তখন অনেক গান করেছে। নিতুর ক্লাসমেট আমার খুব ভালো বন্ধু, সে আমাকে অনেক কথা বলে তাহলে তো আমরা নিতুর কাছ থেকে একটা গান শুনতেই পারি। না না ওরকম কিছুই না। দেখছো কিভাবে দুই skip লাইন। করে গেল? না না খুব না খারাপ এরকম মুকিত কিছুই না, ভাই। এরকম স্কিপ খুব করা খারাপ। যাবে না ভাইয়া, এরকম তো বলো লিতু গায়, লিতু সুন্দর, তুমি একটু বান্ধবী আমাকে নিজে বলেছে, চাপিয়ে দিচ্ছ। নিতুর কথা আমাকে বলেছে, বলো। দুই লাইন। চলো না দুজন আজ নীলিমা ছুঁয়ে ভালোবাসি, বৃষ্টি ধারার মতো জোছনা নিয়ে নীরবে কাছে আসি। ও বলো না তুমি সেই না বলা কথা, গানে গানে ওই নীল আকাশ, ওই দক্ষিণ বাতাস আমাকে কাছে টানে। অভিমানে ভালোবাসা চাই যে হারাতে, ওই দূর অজানাতে তুমি আমি ভেসে যাব মেঘলা বাতাসে, এই হাত রেখে হাতে। বাহ, সত্যি খুব বাহ। অসাধারণ ছিল, খুব বাহ, বাহ, অসাধারণ বাহ। গাইলেন আপনি। গলা যে একটু খুশখুশ করছে এটা তো বললেও পারতে ব্যাস। তোমরা। বাস। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আজ আমাদের অতিথি হিসেবে ছিলেন করবী জাহান নিতু, মুকিত জাকারিয়া এবং জেবা জান্নাত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজ দারুণ ছিল আমাদের বিশেষ ঈদ আয়োজন। সবাইকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের নিউজ 24 এর ঈদ উল ফিতরের অনুষ্ঠান বিশেষ জনতন্ত্র গণতন্ত্র।